রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। গতকাল তো বলেছিলাম যে আমার শাশুড়ি মা বাড়িতে আসবেন, তো তিনি বাড়িতেও এসেছেন। ওই জন্য কিন্তু সকালবেলার বেশ খানিকটা কাজ আমার কমে গেছে। সকালবেলা ফ্রেশ হয়ে বাসি ঘরটাকে ঝাড় দিয়েছি আর বাসি দূরে জল দিয়েছি, আর তিনি বাসি উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছেন। আর তারপরে ভাবলাম যে বেশ কিছু জামা কাপড় ছিল কালকে মেলেছিলাম, সেগুলো তো শুকায়নি। ওই যে জল ঝরা হয়েছে, তো আকাশের পরিস্থিতি দেখছি মেঘলা মেঘলা, তবে হাওয়া চলছে। তো সেটা দেখে জামা কাপড়গুলোকে আগে উপরে মেলে দিয়ে আসলাম, যাতে করে বাইরের খোলা হাওয়ায় জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দড়িতে রেখে দিলে তো ওইভাবেই থাকবে, শুকাবে কিন্তু একটু দেরি হবে, এই আর কি। তো তারপরে এই যে ঘরে এসে বাসি বিছনাটাকে তুলে নিচ্ছি, কেননা বাসি বিছনাটা তো ঘরের মধ্যে বেশিক্ষণ রাখা উচিত নয়। ওই জন্য কেউ যখন ঘুমিয়ে নেই, বিছনা ফেলে রাখার তো কোনো দরকারই নেই। গতকাল তো বিছনার এই পাশে জানলাটা ওটা খুলতে পারিনি, একটা পাল্লা খুলে রেখে দিয়েছিলাম। তবে ওই যে 12টা সাড়ে 12টা নাগাদ তখন আবার বন্ধ করে দিয়েছিলাম, কেননা কালকে তো প্রায় সারা দিনই বৃষ্টি হয়েছে। আর 12টা সাড়ে 12টার দিকে তো মুষলধারে বৃষ্টি চলে এসে গেছিলো। ওই জন্য কিন্তু সেই জানলাটা বলতে গেলে কালকে সারা দিনই বন্ধ হয়ে আছে। ওই জন্য আজকে সকাল সকাল একেবারে জানলা পুরোটা খুলে দিয়েছি, যাতে করে বাইরের হাওয়া বাতাস একটু চলাচল করে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সকালের জন্য ভাত বসিয়েছি, আর এদিকে এখন আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু চায়ের মধ্যে বাতাসা দিয়েই খাবো, কেননা বেশ কিছু বাতাসা জড়ো হয়েছে। ঠাকুর পুজো দেওয়ার পরে তো বাতাসা সমস্তটা খাওয়া যায় না, তো এই কী করি, কোনো রকম কোনো মিষ্টি জিনিস বানালে তার ভেতরে দিয়ে দিই, আর নয়তো এরকম চায়ের ভেতরে দিয়ে দিয়ে কিন্তু বাতাসা খেয়ে নেওয়া হয়। নয়তো যে ঠাকুরের প্রসাদ ফেলে দিতে নেই, আর একবারে তো খাওয়াও যায় না, তাই নয় কি? তো এদিকে দেখো, আমার জন্য চা বানিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু লোডশেডিং হয়েছে, মানে কারেন্ট চলে গেছে। তো নিজের জন্য যে চায়ের কাপে চা সাজিয়ে নিয়েছি, আর এইদিকে ভাতের ভেতরে দিয়েছি সিদ্ধ। যেহেতু শ্বশুরমশাই শাশুড়িমা আছেন, তিনারা সিদ্ধই খাবেন। আর বাবুরা থাকলে তো আমার ভাতের মধ্যে কোনো কিছু দেয়াই লাগে না, ওদের শুধুমাত্র একটা ডিম ভাজা করে দিলেই হয়ে যায়। আর প্রেশার কুকারের ভাত ওনারা খেতে পছন্দ করেন না, ওই জন্য ইচ্ছা থাকলেও কোনো রকম উপায় নেই, কেননা সবগুলো তো আর সমান না। পরিবারে থাকতে গেলে সকলের ভালো মন্দর খেয়াল তো রাখতেই হবে, তারপরে গিয়ে না নিজের খেয়াল। তবে কি জানো গো, নিজেকে যদি ভালো না রাখা যায়, তাহলে কিন্তু পরিবারের সকলকে ভালো রাখা যায় না। নিজে কিভাবে ভালো থাকবে সেই চিন্তা ভাবনা যদি করা যায়, তাহলে সকলকে ভালো রাখা যায়। নিজের মন মানসিকতা যদি অস্থির থাকে, সেখানে অন্য কাউকে ভালো রাখবো সেই মানসিকতা কিন্তু কখনো আসেই না। আর একান্নবর্তী পরিবারে থাকতে গেলে তো সবসময় মানে নিজের থেকে পরিবারের খেয়ালটা রাখতে হয় বেশি। আর ওই যে চা খাওয়ার পরে কিন্তু বেশ তোমাদের সঙ্গে 2 ঘন্টা বাদে দেখা হচ্ছে, কেননা এখন বাজে 10:30। আমি ফ্রিজ থেকে কেবলই মাছের ওই যে বাক্সটা বের করে এনে এখানে রেখেছি। আর এদিকে এখন ভাবলাম যে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে কি না তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে। যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি, তো সেক্ষেত্রে গ্যাসে রান্না করতে গেলে তো একটু হিসাব করে বুঝে শুনে সংসারটাকে চালাতে হবে, কেননা হাজব্যান্ডের অল্প ইনকাম, তাতে করে আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবার, আমরা যদি সংসারটাকে একটু বুঝে শুনে হিসাব করে চলি, তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষেই উন্নতি। আর এদিকে দেখো, বেশ কিছু ষোলো বেগুন বা ছোটো ছোটো বেগুন, সেগুলোকে কেটে নিলাম। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে আমাদের সামনে যে কুমড়ো গাছ সেটাতে হয়েছে। তবে কুমড়োটা পেড়ে নিয়ে আসার একটাই কারণ, কুমড়োটার এক সাইডে পশলা লেগেছে, তার মানে ইঁদুরে মনে হয় কামড়েছে। এই যে দেখতেই পাচ্ছ, ইঁদুরে কামড়ে দিয়েছে, তো বৃষ্টির জলে সেখান থেকে কেমন পশলা লাগা মতন হয়েছে। তো ওই জায়গা থেকে ওই খানিকটা বাদ দিয়ে ফেলে দেবো, তারপরে গিয়ে বাদবাকি কুমড়োটা রান্না করব। তবে সমস্তটা তো আর রান্না করা লাগবে না, হাফটা আজকে রান্না করব, আর হাফটা আর একদিন রান্না করে নেব, এই আর কি। ওই জন্য হাফটা ওই সাইডে রেখে দিয়েছি, আর হাফটাকে এই যে এখন কেটে নেব। আর চলো, এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।
আর এদিকে দেখো রান্নার সব যোগাযন্ত্র করে নিয়েছি, আর এখনও কিন্তু মানে কারেন্টটা আসে আর যাচ্ছে, তবে এখনও কিন্তু দেখো কারেন্ট নেই। অন্ধকারের মধ্যেই কিন্তু বেশিরভাগ অংশ গুছিয়ে নিয়েছি, আর এখনও অবধি আসেনি। তো ওই মাঝে সাঝে একটু করে আসছে আবার চলে যাচ্ছে। তো এদিকে দেখতে পেলে আমি কি রান্নার জন্য গুছিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো নিরামিষ বানাবো, আলু দিয়ে এই যে শোল মাছ রান্না করব, আর ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। কেননা আমি এবার শোল মাছ খাই না, আমার সাথে সাথে ছোটো বাবু তো মাছই খায় না, তো ও খাবে না। তাই ভাবলাম দুজনের জন্য 4টে ডিম, আর একটা ডিম বড়বাবুর জন্য এক্সট্রা দিলাম। কেননা ও যতই মাছ খাক না কেন, ওর ডিমের প্রতি যেন একটা অন্যরকম আগ্রহ। ডিম হলে ওর আর কোনো কিছুই লাগে না। ডিম ভাজা করে দাও, ডিম সিদ্ধ করে দাও, যেমনভাবে দাও না কেন, তবে ডিম ভাজাটা একটু বেশিই পছন্দ করে। আর আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করব সেটাই ভেবেছিলাম। তারপরে গিয়ে আবার বলল যে না, ডিমটা ভাজা করে ওইভাবে দিলে হবে না, আমার জন্য আস্ত রেখে দেবে। ওই জন্য আবার ছোটোবাবুর ডিমটা আস্ত রেখে দিলাম। আর আজ যেহেতু রাখি পূর্ণিমা, ওই জন্য তো স্কুলটা ছুটি আছে, দুজনাই কিন্তু বাড়ি একেবারে দু নম্বর কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তো এদিকেও দাদু ঠাকুমার সঙ্গে যা হচ্ছে, আর আমি এদিকে আমার মতো করে রান্না বান্না করছি। কেননা যখন অন্য কেউ বাড়িতে থাকে, আমিও তো বাচ্চাদের মধ্যে না গলাতে চাই না। কেননা বাচ্চারা দাদু ঠাকুমার সঙ্গে যা পাচ্ছে করুক, ওরা বুঝে নেবে। আমি যে ওর মধ্যে একটা কথা বলতে যাব, ওই যে পরের বাড়ির মেয়ে বলে একটা কথা আছে না, তো সেইখানে কিন্তু সেই কথাটা হয়তো শুনতে হতে পারে। এটা তো প্রত্যেক পরিবারের ন্যায় নীতি না। মেয়ে তো মেয়েই হয়, আর বৌমা কখনো কিন্তু মেয়ের জায়গা নিতে পারে না। বৌমা তো বৌমাই হয়, যতই মুখে বলুক না কেন যে বৌমাই আমার মেয়ের মতো। ওই যে মেয়ের মতো, মেয়ে তো নয়। পরের মেয়ে তো অনলাইনে অর্ডার করে নিয়ে আসে, কিন্তু নিজের মেয়ে সেটা তো 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দেয় মারা, তাই নয় কি? আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমি শিলপাটায় বাটনা বেটে নিয়েছিলাম, একটু রসুন থেতলে নিয়েছিলাম, আর একটু আদা। আর এদিকে গুঁড়ো মশলা ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো সেইগুলো দিয়ে সমস্তটা কষিয়ে কিন্তু কষাতেই আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো খানিকটা ম্যাশ করে দিয়ে তার মধ্যে এই যে জল দিয়ে দিয়েছি। এখন টকবগিয়ে ফুটে উঠলেই আমার ছেলেকে ডাক দেবো একটু টেস্ট করতে। কেননা শোল মাছ তো আমি খাই না, বড়বাবু আবার খায়, তো একটু ঝোলটা টেস্ট করে দেখবে। আর এদিকে কিন্তু আমি চার্জার লাইট জ্বালিয়েই কিন্তু রান্নাবান্না করছিলাম, তবে এখন দেখছি হট করে আবার কারেন্টটাও এসে যাচ্ছে। তো আমি গোটা ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর এবারে হাফ ডিমগুলোকে ভেজে নেব। আর ওই সাইডের কড়াইতে বসিয়েছি কুমড়োর নিরামিষটা, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ভাতটা তো হয়ে গেছে, ভাতটা লাভিয়ে রেখেছি, আর এদিকে ডিমগুলোকে একদম আলতো হাতে উল্টে মানে ভাজা করে নিচ্ছি, যাতে করে কুসুমগুলো ডিম থেকে না বেরিয়ে যায়। এইভাবে ডিম কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করলেও বেশ দারুণ লাগে। তবে অনেক দিন ইচ্ছা আছে যে একদিন বানাবো, তবে সেই সময়ই হয়ে উঠছে না। তবে আজকে বেগুন দিয়ে খেয়ে নিই, তারপরে গিয়ে দেখা যাবে। এখানে ছোট বেগুন কেন, বড় বেগুন দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। তো বেগুনগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর এখন যেমন বেসিক মশলা দেয় তেমন মশলা দিয়েই রান্না করছি। পেঁয়াজটাকে আগে তেলে ভেজে নিয়েছি, তার মধ্যে জল দিলাম, কেননা একটু শুকনো মশলা দেবো তো, যাতে করে পোড়া না লেগে যায়। আর এই জল দেওয়ার ফলে কিন্তু এই যে শুকনো মশলাগুলো ভালোভাবে কষানো যাবে, এই আর কি। দেখতেই পাচ্ছ একটু জল দেওয়ার কারণে কিন্তু মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। আর আজকে সকালবেলা ভাত রান্না করেছিলাম, তবে আলু আর কেউ খায়নি, তো সেই আলুটাই হচ্ছে বেগুনের তরকারির মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখো কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে, ওই জন্য তাকে নামিয়ে নিলাম। আর এদিকে কুমড়োর তরকারি নামাতে দেখছি মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে এই যে বেগুনটা দিয়ে একটু আলতো নাড়াচাড়া করে এবারে জল ঢেলে দেবো। আর জলটা যেই ফুটে উঠবে, তারপরে গিয়ে ওই যে ডিমগুলোকে আলতো হাতে দিয়ে একটু চিনি দিয়ে লাভিয়ে নেব, ব্যাস। এই আর কি ডিমের ঝোল। আর আজকে তো ছিল রাখি পূর্ণিমা, যেটা বলতে বলতে থেমে গেছিলাম। আজকে কিন্তু আমার মনটা খুব একটা ভালো নেই। আমার এই যে গত 29 বছর বয়স হয়ে গেছে। তো 29 বছর বয়সে আমি সেখানে 5 বছরই বাদ দিলাম। তখন তো মানুষের জ্ঞান বুদ্ধি থাকে না। আর বাদ বাকি এই যে 24টা বছর ভাইদের রাখি পরাই। আমার নিজের ভাই না থাকলেও আমার কাকার ছেলে আছে, জ্যাঠার ছেলে আছে। তবে আজকে দুর্ভাগ্য এতটাই
যে দুটো ভাইয়ের কাউকেই রাখি পরাতে পারলাম না। শুধু যে আমার অসুবিধার কারণে তা কিন্তু নয়, দুটো ভাইয়ের কেউই বাড়িতে নেই, এমনই অসুবিধা। একজনে তো কর্মসূত্রে কলকাতায় থাকেন, আর একজনের সঙ্গে তো সম্পর্ক তেমনভাবে নেই। ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, ভাই কথা বলে, সব কিছুই বলে, তবে কাকু কাকিমা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তো ইউটিউব পরিবারে থাকতে গেলে ডিটেলস তো আর সব বলা যায় না, তবে এতটুকু বলে রাখলাম। ওই জন্য কিন্তু মনটা খুব একটা ভালো যাচ্ছে না। যে মানুষটা 24 বছর ধরে রাখি বেঁধেছে, সেই মানুষটা তাহলে তার জীবনটা কেমন লাগছে বলতে গেলে গোটা 2 যুগ ধরে আমি রাখি বেঁধে যাচ্ছি। 12 বছরে হয় 1 যুগ, তো সেখানে 24 বছর মানে 2 যুগ ধরে রাখি বাঁধছি। আর সেখানে যদি আজকের দিনে ভাইদের হাতে রাখি না বাঁধতে পারি, তাহলে মনটা কোথায় গিয়ে দাঁড়ায় বলো তো? তো আমার নয় রাখি পূর্ণিমাটা এবছর ভালো গেল না, তবে তোমাদের কেমন গেল অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ওই যে আমরা হাউসওয়াইফ, আমাদের যেহেতু 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে হয়, মনটা খারাপ লাগলেও তো হবে না। মন খারাপ হোক আর শারীরিক অসুস্থতা হোক, যাই হয়ে যাক না কেন, আমাদের ওই যে হাউসওয়াইফ, আমাদের তো বেতন ছাড়া সার্ভিস দিতে হবে। তারপরে মন খারাপ লাগলেও কিন্তু সেটা সবসময় শেয়ার করা যাবে না, কর্ম আমাদের করে যেতেই হবে, সেখানে আমাদের পারিশ্রমিক দিক কিংবা না দিক। আজকের মনটা কিন্তু খুবই খারাপ, একদমই ভালো লাগছিল না। তার মধ্যে আবার বর্ষা বৃষ্টি হচ্ছে, লোডশেডিং, মোটামুটি কোনো কাজেই তেমনভাবে মন আসছিল না। আর এদিকে দেখো ভাইদের জন্য কিন্তু রাখিটাও এনে রাখা, যে ভাইদেরকে পরানো। তো এটা হচ্ছে আমার স্মৃতি হিসেবে ধরে রাখা বলতে গেলে চলে, যে 2 ভাই, একটা বড় ভাইকে আর একটা ছোট ভাইকে পরাবো। তো এইভাবেই তুলে রেখে দিই প্রত্যেকটা বছর। দেখা যাক ভাইদের সঙ্গে আবার কবে মিল হয়। রাখি বাঁধার যদি আর ভাইফোঁটার যদি কোনো রকম একটু ঈশ্বরের কাছে কোনো দিন পূর্ণ করে থাকি, তো ভাইদের হাতে আবারও এই রাখি আমি বাঁধতে পারবো, এই আশা আমি ঈশ্বরের কাছে রাখি। আর তারপরে গিয়ে খাওয়া দাওয়া সেরে এখন এই যে বিকালবেলা উঠে এসে একটু গাছের পরিচর্যা নিতে বসে গেছি। কেননা একটু মাঝে সাঝে গাছের পেছনে পরিশ্রম না করলেও হয় না। তবে লাগাতার যে কয় মাস ধরে বৃষ্টি হচ্ছে, যে গাছের পেছনে একটু সময় দেব সেই সময়টা দিয়ে পাচ্ছি না। তবে যখন আমি জামা কাপড় মেলতে আসি তখন কিন্তু এদিক দিয়ে একটু টুকিটাকি কাজ করে যাই। তবে আজকের কাজটা একটু বেশিই আছে, পুরো গাছের গোড়া দিয়ে জঙ্গল ভর্তি হয়ে আছে। তারপরে কিছু গাছ এমনও আছে যে মারা গেছে, সেগুলোকে কাটিং করে বার করে দিতে হবে। তারপরে এই যে নয়নতারা গাছের কিছু ডাল এমন আছে লম্বাটে হয়ে গেছে, গোড়া দিয়ে আবারও পাতা বেরিয়েছে, তো লম্বাটে ডালগুলোকে কেটে দিতে হবে, যাতে করে গোড়া দিয়ে যে পাতাগুলো বেরিয়েছে সেগুলোকে ঝাঁকড়া হতে দিতে হবে। তো যাই হোক, এইদিকের গাছের গোড়াতেও দেখতে পাচ্ছ টুকরো ছোটো ঘাস হয়েছে, সেগুলোকে কিন্তু এখন উল্টে পাল্টে ফেলে দিচ্ছি, যাতে করে গাছগুলো একটু নিজের মতো করে বাঁচতে পারে। গাছের প্রোটিন দিলে এখন গাছ পাচ্ছে না, সেই প্রোটিনটা কিন্তু আগাছায় নিয়ে নিচ্ছে। গাছের গোড়া যত আগাছা মুক্ত রাখা যাবে ততই কিন্তু গাছের পক্ষে ভালো, তত কিন্তু গাছে ফুল ফলও দেবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ কতটা আগাছা তুলেছি, আবার প্লাস আমার হাতেও এতটা আছে। তো চলো আগাছাগুলো ফেলে দিয়ে এই সামনের পোর্শনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। আর দুপুরে স্নানের আগে তোমাদের দাদাভাই পুরো ছাদটাকে ওইদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে, আর আমাকে বলে রেখেছে যে এই সাইডের টবগুলো সরিয়ে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে। তো যাই হোক চলো, এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। প্রার্থনা, রাজু শারিক, রাখি মিশ্রা, দিয়া দত্ত, শ্রাবণী কুণ্ডু, সুরজিৎ বিশ্বাস, রাজিয়া খান, ঝুনু তালুকদার। সে লিখেছে, দিদি আমার ফার্স্ট কমেন্টটা তুমি এত ভালোভাবে রিপ্লাই করেছো, থ্যাংক ইউ, তুমি আরও এগিয়ে যাও। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দিদি আমার নামটা ভিডিওতে বলবে প্লিজ, ফ্রম কোলাঘাট। এই তো তোমার নামও নিয়েছি, আর সাথে কিন্তু তোমার কমেন্টটাও সুন্দর করে পড়েছি। তুমি কেন, তোমরা প্রত্যেকেই খুব সুন্দর কমেন্ট করো আমাকে, আর তোমাদের কমেন্টের রিপ্লাই না দিতে পারলে যেন আমার মনটা কেমন অস্থির হয়ে যায়। দোলাল দাস লিখেছে, তোমার ভিডিও না দেখলে আমার ভালোই লাগে না, দেখার অপেক্ষায় থাকি। ভালো থেকো দিদি ভাই, তুমিও খুব ভালো থেকো। মানসী রায় লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদি ভাই, রাখি বন্ধনের শুভেচ্ছা তোমাকেও জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করব, গাছগুলোর গোড়ায় পুরো জঙ্গল ভর্তি হয়েছিল, তো
তবে সেরকম সময়ও পাচ্ছিলাম না। আর কি বলতো, সেই বিকালবেলা করে বৃষ্টি বর্ষা হয়, মানে সে কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, সেজন্য আর মোটামুটি করতে ইচ্ছা হয় না। আজকের আকাশটা কিন্তু খুবই ভালো আছে, দেখতেই পাচ্ছ, পড়ন্ত বেলায় পড়ন্ত রোদ্দুর, মানে ফ্রেশ ফ্রেশ একটা ভাবও লাগছে আজকে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এসে যে পরিষ্কার করে ঝাড় দিলাম, মোটামুটি এই জায়গা এখন ক্লিয়ার লাগছে। হয়তো গাছগুলোর গোড়ায় পুরো জঙ্গল এঁটে যাচ্ছিল, গাছের গোড়ায় যদি কোনো রকম কোনো জংলা গাছ থেকে যায় তাহলে কিন্তু গাছ বাড়ে না, ওই বেকার শুধু সেই গাছগুলোই বাড়ে, আর যে গাছগুলো মেন গাছ সেই গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, মানে সে তো কোনো রকম কোনো পুষ্টিই পায় না। তো যাই হোক, এই জায়গাটা মোটামুটি ক্লিন করতে পারলাম, তবে এই গাছটাকে আর ক্লিন করতে পারছি না। এটা ইচ্ছা করছে যে কেটে বাদ দিয়ে দিই, তবে সেই ইচ্ছা করলেও উপায় নেই, এটা এখনো পর্যন্ত টাটকা আছে, আর এই জ্যান্ত গাছ এইভাবে মেরে ফেলাটাও যায় না। কী বলতো, এই যে জবা গাছটার ভেতরে আছে, সেই জবা গাছটাই মোটামুটি ফুলই দিচ্ছে না, আমি তো প্রায় দিনকার ভিডিওতে বলি। আর আজকে দেখো, স্নানের পরেও কিন্তু বেশ কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সকালবেলা তো একবার ধুয়ে জামা কাপড় মেলেছিলাম, ধুয়ে না, গতকালকে জামা কাপড় সকালবেলা মেলেছিলাম, তারপরে আবার দুপুরবেলা বৃষ্টি হলো, অন্ধকার হয়েছিল, কারেন্টও ছিল না, অন্ধকারের মধ্যে তো রান্না করেছি, তোমাদেরকে বললাম। আর এখন এই যে দেখো, মানে তোমার 1:30 পৌনে 2টোর দিকের থেকে পুরো রোদ্দুর, তো তাই দেখে আবার অবেলায় গিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, সেই কটাকে ধুয়ে মেলে দিয়েছি। তো দেখা যাক এখন কত দূর কী শুকায়। এখন জামা কাপড়গুলোকে তুলবো না, আকাশের পরিস্থিতি এত সুন্দর লাগছে কি বলবো। চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখো কত দারুণ লাগছে। আর এদিকে পাখি ডাক, এই যে পায়রার ডাক, একটা শান্তশিষ্ট পরিবেশ যে কি মানে মনোরম দেয় গ্রামের পরিবেশে, কি বলবো। তো চলো একটু দেখো, ব্যাকগ্রাউন্ড করে দেখাই তোমাদেরকে। চলো পড়ন্তবেলার প্রকৃতিটা দেখতে থাকি। আর অমিত বর্মা আইডি থেকে বনু কমেন্ট করে যে কথাগুলি লিখেছে সত্যি মন ছুঁয়ে গেছে। সত্যি গো, স্বামী যদি এই শরীর খারাপের সময় পাশে থাকে তাহলে শরীর নিজে থেকেই ভালো হয়ে যায়। আমার মেয়ে পুজো করে আমার অসুবিধা থাকলে, খুব ভালো থেকো। হ্যাঁ গো, এইটাই হচ্ছে সবথেকে বড় সৌভাগ্য মেয়েদের কাছে, শরীর খারাপ হলে যদি স্বামী আর সন্তান দুজনাই পাশে থাকে, সে যেমনই হোক না কেন। মেয়েদের কিন্তু তখনই নিজেদের সৌভাগ্যটা বর্ধন করে, আর তখনই মনে হয় যে না, সংসারের জন্য একটু হলেও কিছু করতে পেরেছি। যখন ভালো থাকি তখন মনে হয় তাদের মনের কোনায় হয়তো কোনো জায়গায় আমার স্থান নেই, তবে যখন এরকম শারীরিক অসুস্থতা হয়, যখন আমি ওদের কাছে আমার মনে হয় আমি বোঝা হয়ে গেছি, তখন যে তারা আমাকে এতটা উচ্চ শিখরে দাম দিয়ে ফেলে যে সেটা আমার কাছে কল্পনাহীন। তো চলো, মুক্ত আকাশের সৌন্দর্য নিয়ে আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।